দেখছি, সবাই দেখি না। ফেসবুকের ল্যাপটপ অথবা ডেস্কটপ ইন্টারফেসটা সেম এরকম। এই যে আমরা ফেসবুকের বিভিন্ন প্লেসমেন্ট দেখি না অ্যাডের, বিভিন্ন বুস্ট হয়, ক্যাম্পেইন হয়, এই যে অ্যাডগুলো হয়, অ্যাডের 17টা প্লেসমেন্ট আছে। ফেসবুকের 17টা জায়গা আছে যেগুলো ফেসবুক ভাড়া দেয়, যারা ক্যাম্পেইন করে তাদের কাছে ভাড়া দেয়। ফেসবুকের পুরোটা এটা একটা জমি, এই জমির ভিতরে বিভিন্ন জায়গা তারা কি রেন্ট দিচ্ছে। সেই রেন্ট দেওয়ার জন্য এই দেখেন স্পন্সর, এই একটা অ্যাড, এই একটা অ্যাড। এটা হচ্ছে ফেসবুক রাইট কলম, রাইট প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে এই দুইটা অ্যাড শো করতেছে। এরপরে আমরা যদি একটু স্ক্রল করি, একটা অ্যাড স্পন্সর্ড, আবার একটা স্ক্রল করি, দুইটা পোস্ট পরে এই 3 নম্বরে অ্যাড স্পন্সর্ড। এটা হচ্ছে নিউজ ফিড অ্যাড, এটা হচ্ছে আমাদের নিউজ ফিড অ্যাড। এবার যদি কোনো ভিডিও ফিড দেখি, ভিডিও ফিড দেখার সময় আমরা দেখি না ভিডিও পজ করে দিই 3 সেকেন্ড বা 17 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য একটা অ্যাড আসে, এরপরে হচ্ছে 3 সেকেন্ডের জন্য একটা অ্যাড আসে, বা ছোট্ট করে ভিডিওর নিচে একটা অ্যাড আসে। এই অ্যাডগুলা হচ্ছে ভিডিও ফিড অ্যাড, ঠিক আছে? এরকম প্রত্যেকটা অ্যাডের প্লেসমেন্ট আছে। এই প্লেসমেন্টগুলো আমরা যেদিন অ্যাড দেখবো, অ্যাড রান করবো, সেদিন আমরা অ্যাডের প্লেসমেন্টগুলো দেখবো। ফেসবুকের যে জায়গাটা আছে, এই যে টোটাল জায়গাটা হচ্ছে কি ফেসবুকের জায়গা। এই ফেসবুকের জায়গাটা ফেসবুকে কি করে, আমাদের ডিজিটাল মার্কেটার যারা আছে বা যারা মার্কেটিং করে তাদের কাছে রেন্ট দেয়। এই জায়গাটার জন্য তুমি যদি এখানে একটা প্লেসমেন্ট করো, এত সময়ের জন্য বা এতক্ষণের জন্য তুমি একটা প্লেস করতে পারবা। এই একটা দেখানোর জন্য আমি তোমাকে যত ইমপ্রেশন হবে, সেই ইমপ্রেশনের উপরে আমি একটা টাকা তোমাদের কাছ থেকে নিব, এবং এই ইমপ্রেশনের পরে যদি এখান থেকে সেল হয়, সেই সেলের জন্য টোটাল মার্চ করে একটা টাকা আমি অ্যামাউন্ট নিব, নির্ধারণ করা। তো সবকিছু মিলিয়ে এখন যে মেটার যে আপডেট, মেটার আপডেটের কথা বলছিলাম না, মেটা অ্যান্ড্রোমেডা, মেটা অ্যান্ড্রোমেডা কাজ করে কিভাবে আমরা এটা একটু দেখে আসি। মেটা অ্যান্ড্রোমেডা, মেটা অ্যান্ড্রোমেডা মূলত কাজ করে কিভাবে। প্রথমে দেখেন ইউজার, এখানে ইউজার রিকোয়েস্ট। ইউজার রিকোয়েস্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা যে ফেসবুক স্ক্রল করি, গুগলে গুগল ফিড কোনো একটা সার্চ করে আমরা গুগল স্ক্রল করি, ইউটিউবে কোনো কিছু সার্চ না করলেও আমরা স্ক্রল করি। এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে কোনো একটা সার্চ অপশনে যে আমি সার্চ করলাম, কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে, বিষয়ের উপরে আমি সার্চ করলাম, এটা হচ্ছে ইউজার রিকোয়েস্ট। আমরা হচ্ছে ইউজার, আমরা একটা রিকোয়েস্ট করলাম এই সোশ্যাল মিডিয়ার উপরে। সার্চ ইঞ্জিন, এটারে বলা হয় সার্চ ইঞ্জিন। সোশ্যাল মিডিয়া একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট ইডস একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, বিং একটা সার্চ ইঞ্জিন। তো এই যে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে আমরা কি করছি, কোনো একটা কিছু জানার জন্য আমরা সার্চ করছি। ফেসবুকে হলেও আমরা ফ্রেন্ড সার্চ করি, কোনো টপিক হলেও সার্চ করি, কোনো টপিক জানার প্রয়োজন সেই টপিকও আমরা সার্চ করি। পাশাপাশি আমরা গুগলে যে সার্চ করি বিভিন্ন অপশন জানার জন্য, আমরা নাটক দেখার জন্য ইউটিউবে যে সার্চ করি, মুভি দেখার জন্য ইউটিউবে যে সার্চ করি, তাই না? তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিন, এই যে সার্চ করছি আমরা, আমরা ওই সোশ্যাল মিডিয়াকে রিকোয়েস্ট দিচ্ছি যে আমি এই জিনিসটা জানতে চাই, তুমি আমাকে খুঁজে এই জিনিসটা জানাও। ব্যাকএন্ডের অ্যালগোরিদম কাজ করতেছে মেটা একটা ট্যাগের মাধ্যমে, মেটা একটা ট্যাগের মাধ্যমে। এই যে টোটাল ফেসবুক, এই ফেসবুকটা টোটাল এই কোডের উপরে দাঁড়ায় আছে, এই কোডগুলোর উপরে দাঁড়ায় আছে। এখন এই কোডগুলোর ভিতরে দেখেন মেটা ট্যাগ বলে অপশন আছে, এগুলো সব স্ক্রিপ্ট ট্যাগ। টোটাল 429টা মেটা ট্যাগ আছে, এখানে দেখছেন 429 মেটা। সার্চ করছি, এখানে দেখেন এই যে মেটা, এই মেটা ট্যাগের মাধ্যমে আমরা যে সার্চ করি, সোশ্যাল মিডিয়ায় সার্চ করি না, বিভিন্ন সার্চ অপশনে যে সার্চ করি, এই সার্চ করাটা এই মেটা ট্যাগের মাধ্যমে টান দেয়। এই কোডগুলার যে মেটা ট্যাগগুলো থাকে, এই মেটা ট্যাগের আন্ডারে ওই সার্চের টাইটেলগুলো থাকে। আমরা যে কোনো একটা কন্টেন্টের একটা টাইটেল দিই না, একটা থাম্বনেলের একটা টাইটেল দিই না, একটা ডেসক্রিপশনের একটা টাইটেল থাকে, এই টোটাল বিষয়ের উপরে ও মেটা ট্যাগের মাধ্যমে এইগুলাকে সার্চ করে ব্যাকএন্ড থেকে টান দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে এই টাইটেলটা কোন কোন ভিডিওতে ইউজ করা হয়েছে, কোন কোন ক্যাপশনে ইউজ করা হয়েছে, কোন কোন কমেন্টে ইউজ করা হয়েছে, কোন কোন থাম্বনেলে ইউজ করা হয়েছে, সেগুলো ও মেটা ট্যাগের মাধ্যমে সার্চ করে। সার্চ করে ও সামনে নিয়ে আসে আমাদের সামনে, তখন এই নিউজ ফিডে শো করে, বিভিন্ন ফিডে শো করে। এই যে ফিডে শো করাচ্ছে, শো করানোর ফলে আমরা কি পাচ্ছি, এই ইউজার
কি রিকোয়েস্ট করছি আমরা এই পদ্ধতিতে। এই ইউজার রিকোয়েস্ট করার পরে আমরা যখন সার্চ করলাম, সার্চ করার পরে যখন আমরা এখানে রিলোড হয়ে আসলো কোন একটা অপশন, আমি সার্চ করলাম এখানে, দেখি কিডস স্পোকেন ইংলিশ বলে সার্চ করলাম, তারা কি দেয়। প্রথমে আমরা একটা অর্গানিক ভিডিও দেখতে পেলাম, অর্গানিক একটা রেজাল্ট সামনে আসছে, কারণ কিডস স্পোকেন ইংলিশ বলেই একটা পেজ আছে, জন্য ও সবার প্রথমে আসে। আমি কিডস স্পোকেন ইংলিশ বলে সার্চ করছি না, তাহলে ওই নামেই একটা পেজ আছে, এবং ওই পেজের ইউজার নেমটা দেখে আসি আমরা, লার্ন উইথ কি দেওয়া, রনি। লার্ন উইথ, এই যে লার্ন, তারপরে এই যে উইথ, এই যে রনি। এই ইউজার নেমটা খুবই জরুরি, খুবই জরুরি। আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি প্রত্যেকটা সেগমেন্ট কিওয়ার্ড হিসেবে কাজ করে। ডেসক্রিপশন, বায়ো, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমাদের হচ্ছে কমেন্ট সেকশন, ডেসক্রিপশন, সব কিছু মেটা ট্যাগের আন্ডারে কাজ করে, এসইওর কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কি, আমরা যখন কিছু সার্চ করতেছি, সার্চ করার ফলে কি হচ্ছে, ও বিভিন্ন মেটা ট্যাগের মাধ্যমে কি ওই রেজাল্টগুলো টান দিচ্ছে। তো এই যে সার্চ ইঞ্জিনে আমি কোনো কিছু সার্চ করছি, সার্চ করার ফলে কি তারা কি আমাকে রেজাল্ট দিচ্ছে। তো এইখানে অপটিমাইজ যদি আমি না করি, এই সেম কিওয়ার্ড দিয়ে তো অনেকেই কন্টেন্ট দিচ্ছে, তো এইটার অপটিমাইজেশন যদি আমি না করি, তাহলে আমি সবার প্রথমে আসতে পারবো। এটা হচ্ছে এসইওর কাজ, সার্চ ইঞ্জিনের কাজ। তো এটা আমরা দেখবো কিভাবে সার্চ ইঞ্জিনের কাজও করে। তো আমরা যখন এই যে সার্চ করলাম, তখন প্রথমে যে পেজের নামটা আছে সেটা আমাদের সামনে শো করছে। এর পরবর্তীতে কি আছে, একটা অ্যাড আছে, স্পোকেন ইংলিশ কিডস এর উপরে একটা ফনিক্সের বই আছে। কেমন লাগবে যখন আপনি দেখবেন আপনার 5 বছরের বাচ্চাটা গড়গড়িয়ে 3 letters and 4 letters ওয়ার্ডস পড়ছে? অবশ্যই ফ্যান্টাস্টিক। অফকোর্স আমরা এটাই চাই যে এই অ্যাড দেখে আমি যদি এখন অর্ডার বাটনে ক্লিক করি, তাহলে আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওদের ওয়েবসাইটে নিয়ে এই যে একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে নিয়ে আসলো। টোটাল 15 মিনিট প্রতিদিন ইংরেজির ফনিক্স শেখা বা ফ্লুয়েন্সি শেখা। টোটাল বইয়ের দাম, দুইটি বই পাচ্ছে মূল্য 650 টাকা করে, 3টি বইয়ের মূল্য 850 টাকা করে, সবকিছু মিলে ওর 999 টাকায় দিচ্ছে। প্রথমেই একটা অডিয়েন্স আসলো, অডিয়েন্স আসার পরে কি দেখলো, একটা ল্যান্ডিং পেজ, যে বইটা উনি দেখছে, উনি সার্চ করছে, ইউজার রিকোয়েস্ট দিছে, ইউজার রিকোয়েস্টের পরে যে আমরা ইউজার রিকোয়েস্ট দেখলাম, ইউজার রিকোয়েস্টের পরে এই যে অ্যাড, মাল্টিপল অ্যাড, বিভিন্ন কোম্পানির অ্যাড, এই যে অ্যাড, এই অ্যাড সেগমেন্টে টোটাল মাল্টি সেগমেন্ট অ্যাড, বিভিন্ন কালার না, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কালার, এটা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোম্পানির অ্যাড এখানে শো করছে। তো এই যে আমরা যখন সার্চ করলাম, সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, এখানে একটা অ্যাড আসছে, আমরা একটু স্ক্রল করি দেখি আর কোনো অ্যাড পাই কিনা। এই যে এখানে একটা অ্যাড আসছে, মানে বিভিন্ন কোম্পানি আমার কাছে অলরেডি ওই অ্যাডগুলো অ্যালগোরিদমে ওরা দেখাচ্ছে। আবার একটু নিচে আসি, এই একটা অ্যাড আসছে কিডস স্পোকেনের ইংরেজির, এই একটা অ্যাড আসছে, মুনজারিনের অ্যাড চলে আসছে 10 মিনিটের। তাহলে এই যে ইউজার রিকোয়েস্ট করলাম, এই ইউজার রিকোয়েস্টের ফলে তারা বিভিন্ন কোম্পানির অ্যাড আমাকে দেখানো শুরু করলো। বিভিন্ন কোম্পানির অ্যাড দেখানোর পরে এখন কি হচ্ছে, এইখান থেকে আমি কি সবাইকে পছন্দ করব, সবাইকে চুজ করব, যে কোনো একটা কোম্পানিকে চুজ করব। এখন এই কোম্পানিগুলোর ভিতরে আমি তো উপরে আরো কোম্পানিগুলো দেখে আসলাম, হ্যাঁ, নিচে আস্তে 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 হঠাৎ করে মুনজারিনের একটা দেখলাম, তার মানে মুনজারিনকে আমি চিনি। এখন কি আমি অন্য কোম্পানিতে নিব? নিব না, আমি কিন্তু মুনজারিন এখান থেকেই নিব। তো এই যে চয়েস করতেছি, এই চয়েসের সেগমেন্টটা হচ্ছে এই হরিজন্টাল অ্যাডে চলে আসতেছে। ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে যারা ব্র্যান্ড ক্যাম্পেইন করে, মানুষের মেধার ভিতরে গেঁথে যায়, ব্র্যান্ডের ভিতরে গেঁথে যায়, তাহলে সেই ব্র্যান্ড পার্সপেক্টিভ থেকে এই প্রথম সিরিয়ালের প্রথম কাতারে তারা আসে, মানুষের সাইকোলজিক্যাল দিক থেকে তাদের কাছেই মানুষ আগে যায়। তো এই প্রথম সিরিয়ালে তারা আছে। এখন এই প্রথম সিরিয়ালে কারা আছে, শুধু 10 মিনিট না, আরো কোম্পানিকে তো আমি চিনি। এই যে উপরে আরো সিরিয়াল বাই সিরিয়াল কিছু কোম্পানিকে দেখলাম, নিচে আরো কিছু কোম্পানি ছিল তাদেরকে দেখলাম, দেখার পরে 10 মিনিটও দেখলাম, 10 মিনিট আমার মোটামুটি চয়েসে আছে। এখন এই যে পুরো যে হরিজন্টাল কোম্পানি, এখানে দেখেন অনেকগুলো কোম্পানি, তার ভিতরে ফিল্টার করে কিন্তু চয়েস কোম্পানিগুলো নিয়ে আসছে। এই চয়েস কোম্পানিগুলো আবার ফিল্টার করছে, ফিল্টার করে এখানে আরো ন্যারো ডাউন করছে। ন্যারো ডাউন করছে কেন, যদি আমার চয়েস কোম্পানির বাহিরেও তার কন্টেন্ট, তার অ্যাপ্রোচ, তার প্রেজেন্টেশন,
তার রিভিউ সবকিছু যদি ভালো থাকে তাহলে আমি কিন্তু পরিচিতর কাছ থেকে না নিয়েও আমি এখান থেকে নিতে পারি। তো সেখান থেকে ফিল্টার করে আমাদের সামনে, আমি দরকার হয় আজকে ভিডিওগুলো দেখলাম, আজকে নিলাম না, জাস্ট আমি আজকে একটা কি নিজের অবজারভেশনের জন্য আমি সার্চ করে আমি মোটামুটি একটা রেজাল্ট দেখলাম, আচ্ছা ঠিক আছে আমি পরের দিন দেখবো। এখন নিউজ ফিডে আসেন, আনুমানিক 10 থেকে 15 মিনিটের ভিতরে ওই স্পোকেন ইংলিশের উপরে যদি কোনো অ্যাড থাকে আসতে থাকবে। এখানে দেখেন অলরেডি ভোকাবুলারি অ্যাড চলে আসছে, একবার সার্চ করছি ভোকাবুলারি অ্যাড চলে আসছে। তাহলে আমি যতক্ষণ না স্পোকেন বা ভোকাবুলারি বা গ্রামারের কোনো কোর্স বা কোনো বই আমি কিনবো ততক্ষণ এই অ্যাডগুলো আসতে থাকবে, ততক্ষণ আসতে থাকবে। এর ভিতরে সিমিলার টাইপ অফ কিছু কন্টেন্ট আসতে থাকবে যেগুলো আমি প্রিভিয়াসলি আমি সার্চ করছি, প্রিভিয়াসলি আমি নেওয়ার চেষ্টা করছি, লাইক করছি, কমেন্ট করছি, সেগুলো আসতে থাকবে। সেই অ্যাডগুলো হচ্ছে এই রিট্রিভালের ভিতরে। এটা হচ্ছে আমার মেইন থিম, যেটা আমি স্পোকেন সার্চ করছি। এরপরে আমি বিভিন্ন কিওয়ার্ডে আগে পরে বিভিন্ন অ্যাড বা বিভিন্ন প্রোডাক্টের জন্য আমি সার্চ করেছিলাম, বিভিন্ন কোয়ালিটিফুল সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক যেগুলোর জন্য সার্চ করছিলাম, সেইগুলোর অ্যাডগুলো এইভাবে ফিল্টার ওয়াইজ আসবে। মেইন থিমের অ্যাডগুলো আসবে আমার এই ন্যারো হয়ে 5টার ভিতরে। তো এই 5টার ভিতরে কারা থাকবে? হাজার হাজার শত শত কোম্পানির ভিতরে যাদের কন্টেন্ট সব থেকে বেস্ট পারফেক্ট পারফরমেন্স করবে। কন্টেন্ট পারফরমেন্স করবে কিভাবে? যাদের প্রথম 3 সেকেন্ডে হুক থাকবে, ইউএসপি, ইউএসপি, ইউনিক সেল পয়েন্ট, এটা সবাই লিখে নেন। ইউএসপি, ইউনিক সেল পয়েন্ট। ইউনিক সেল পয়েন্ট কেন বলতেছি? প্রথম 3 সেকেন্ডে আমরা কিন্তু 3 সেকেন্ডের ভিতরেই আমরা ভিডিওটা দেখি, 3 সেকেন্ড কিন্তু ওভার করি না। 3 সেকেন্ড ওভার করি না কেন? 3 সেকেন্ড ওভার করি না, 3 সেকেন্ডের পরে আমাদের ভিডিও আসলে দেখতে ভালো লাগে না। 3 সেকেন্ড দেখতে ভালো লাগে না, 3 সেকেন্ডের ভিতরে যদি কাউকে আমি গ্রাফ করতে পারি, তার অ্যাটেনশন গ্রাফ করতে পারি, তাহলে কিন্তু ওই কন্টেন্টটা 3 সেকেন্ড না আরো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সে দেখবে। আর 15 সেকেন্ড যদি দেখে তাহলে 15 সেকেন্ড পরে কিন্তু আমি বাকি ইনফরমেশন গুলো যদি দিতে পারি, তার টোটাল ক্যাটাগরি ওয়াইজ আমার যে যে সলিউশনটা চাচ্ছে, যে প্রবলেমের সলিউশনটা চাচ্ছে, সেটা যদি আমি ওই 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে দিতে পারি, আমার প্রোডাক্ট আলটিমেটলি সেল হয়ে যাবে। ইউএসপি, ইউনিক সেল পয়েন্ট। ইউনিক সেল পয়েন্ট একটা প্রোডাক্টের কিন্তু স্পেসিফিক ইউনিক একটা সেল পয়েন্ট থাকে। এই মাউস, এই মাউসের ইউনিক সেল পয়েন্ট কি বলতে পারবেন? এই মাউসটা যদি বিক্রি করতে হয় তাহলে এই মাউসের ইউনিক সেল পয়েন্ট কি? ওয়্যারলেস, এটার কোনো ওয়্যার নাই। দ্বিতীয়, এই মাউসের সাথে একটা কিবোর্ড আছে। একটা ইউএসবিতে একটা রিসিভারে মাউসও চলে, কিবোর্ড চলে। আরেকটা ইউএস পয়েন্ট। থার্ড ইউএসপি পয়েন্ট হচ্ছে এই মাউস এবং কিবোর্ড যদি এফোর্টেকের হয়, তাহলে যদি নর্মালি আমি এফোর্টেকের একটা কিবোর্ড কিনি 850 থেকে 900 টাকা বা 1000 টাকা, আর এফোর্টেকের একটা মাউস যদি কিনি 550 থেকে 600 টাকা। টোটাল আপনারা যদি এই কিবোর্ড আর এই ওয়্যারলেস কিবোর্ড মাউস এফোর্টেকের মাউস কিবোর্ড নেন কম্বো প্যাকেজটা, তাহলে আমি মাত্র 999 টাকা। তাহলে 900 টাকা আর 500 টাকা কত ছিল? 1400-1500 টাকার মতো অ্যাভারেজ খরচ। তাহলে 1500 টাকা সেটা পাচ্ছে 900 টাকায়, মানে এখানে সেভ কত? 500, অ্যাভারেজ 500-600 টাকার মতো সেভ। তাহলে সে কি আমার কাছ থেকে নিবে না? ইউএসপি কি? সে এফোর্টেক, বাংলাদেশের ভিতরে বা পুরো ওয়ার্ল্ডের ভিতরে ভালো একটা ব্র্যান্ড এফোর্টেক। এফোর্টেকের পরে ব্র্যান্ডের পরে কি আসলো? সেকেন্ড ইউএসপি ওয়্যারলেস, এর কোনো তার নাই, তারের কোনো ঝামেলা নেই, যেখানে গেলে ক্যারি করতে প্রবলেম হবে না। থার্ড ইউএসপি কি? এটা কম্বো একটা প্যাকেজ, কিবোর্ড মাউস একসাথে। এবং কিবোর্ড মাউস যদি আমি আলাদা আলাদা করে সেল করি, এফোর্টেকের একটা এফোর্টেকের কিবোর্ডের দাম 990 টাকা বা 1000 টাকা, আর একটা মাউসের দাম 550 টাকা এফোর্টেকের, তাহলে প্রায় 1400-1500 টাকা আমার যাচ্ছে। তাহলে 1400-1500 টাকার প্রোডাক্ট যদি আমি ওয়্যারলেস পাই, এবং ওয়্যারলেসের এই প্রোডাক্টটা আমি পাচ্ছি 1000 টাকার ভিতরে, 500 টাকা সেভ, তাহলে আমার ইউনিক সেল পয়েন্টটা উঠে আসলো না? ইউএসপি, প্রত্যেকটা প্রোডাক্টের ইউএসপি আছে। সেই প্রোডাক্টের ইউএসপিকে খুঁজে বের করতে হবে, প্রথম 3 সেকেন্ডের ভিতরে ওই ইউএসপিটা পাস করার চেষ্টা করতে হবে। অনেকে দেখবেন অনেকে অ্যাড দেওয়ার সময় একটু পাগলাম করে, কৌতুক করে, ওই 3 সেকেন্ডের ভিতরে পাগলাম কৌতুক করে আটকায় দেয় অডিয়েন্সকে, যে তুমি পুরো ভিডিওটা দেখো। অনেকে বলে না এই স্ক্রল করে না, থামেন 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 থামেন, কিছু ভিডিও আছে না, তো এই থামেন 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 বললো কেন? এখন এটা ট্রেন্ড হয়ে গেছে, এখন মোটামুটি সবাই স্কিপ করে, থামেন থামেন মানে কেন একটা। কিন্তু নতুন আবার যখন ট্রেন্ড আসবে, তখন ওই ট্রেন্ডের ভিতরে তখন তারা কি চিন্তা করবে যে না, কিছু একটা বলতেছে, তাহলে থামি। অ্যাটেনশনটা ধরা, আমার অডিয়েন্সের, আমার মূল টার্গেট হচ্ছে আমার যত, আমার নিজের প্রোডাক্ট হোক, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট হোক, যেটাই আমি করি না কেন, আমার মেইন টার্গেট থাকবে কি? অডিয়েন্সের অ্যাট্রাকশন গ্রাফ করা।
সে আমার ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে আমার প্রতি আকৃষ্ট হবে, আমার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হবে, আমার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, আলটিমেটলি আমার প্রোডাক্টটা সেল হবে। এখন এই যে প্রথম কাতারে যারা ছিল তাদের ভিতরে ফিল্টার হয়ে আমার চলে আসলো 5 জনের ভিতরে, 5টা কোম্পানির ভিতরে চলে আসলো। তাহলে স্পোকেন ইংলিশ কিডস এর কোর্স কি বাংলাদেশে একটা দুইটা কোম্পানি করায়? মিনিমাম কয়েকশো কোম্পানি আছে। তো কয়েকশো কোম্পানির ভিতরে ফিল্টার করে ও 10 থেকে 15টা কোম্পানি নিয়ে আসলো। 10 থেকে 15টা কোম্পানি আমার চয়েসে আছে এবং কিছু কিছু আছে আমার চয়েসে নাই, তাদের কন্টেন্ট ভালো। তাদের ভিতরে ফিক্সড করে 5টা কোম্পানিকে নিয়ে আসলো যাদের কন্টেন্ট খুব অ্যাগ্রেসিভ এবং 3 সেকেন্ড ইনফরমেশন পাস আছে। তাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টটা যেটা আছে সেটা পজিটিভ, নেগেটিভ না। হা রিয়াক্ট নাই, কান্নার ইমোজি নাই, কান্নার কন্টেন্ট তো ওখানে আমি দেই নাই। তাহলে কান্নার ইমোজি তার মানে এটা ব্যাড ইম্প্যাক্ট। অ্যালগোরিদম ধরে নিচ্ছে কান্নার ইমোজি দিছে, হাসির ইমোজি দিছে, মানে এটা বাজে পারফর্ম করতেছে। ও বাজে পারফর্ম করে লিমিটেড কন্টেন্ট বলে ও একটা স্ট্যাটাস দিয়ে দেয়। এরপরে ওর যে কন্টেন্টটা ভালো লাগতেছে, লাভ রেট আছে, লাইক আছে, কমেন্ট আছে পজিটিভ, প্রাইস জানতে চাই, পিপি, ইন্টারেস্টেড, এই ধরনের কমেন্ট যাদের আছে, অর্ডার করতে চাই, আপনাদের ঠিকানা কোথায়, এই ধরনের কমেন্ট যাদের আছে তাদেরকে আস্তে আস্তে ওই 5 জনের ভিতরে নিয়ে আসে। এই যে 5 জনের ভিতরে নিয়ে আসলো, এই 5 জনের ভিতরে এবার আমার ডিসিশন মেক করতে হবে আমি কার কাছ থেকে নিব। এখানে দেখেন এই যে 3 জন, এখানে 2 জন। এই 3 জনের কন্টেন্ট হচ্ছে এই 3 জনকে 2 জন কনভার্ট করছে। 5 জনের ভিতরে 3 জন আসছে। এই 3 জনের কন্টেন্ট আছে লং, শর্ট এবং বাইং, 3টা সেগমেন্টের কন্টেন্ট আছে। এই যে 3টা কোম্পানির এক একটা কোম্পানির 3টা সেগমেন্টের কন্টেন্ট আছে, লং কন্টেন্ট, শর্ট কন্টেন্ট এবং বাইং কন্টেন্ট। লং কন্টেন্ট কি? লং কন্টেন্ট হচ্ছে ওই প্রোডাক্টের ডেফিনেশন, কোন কোম্পানি দিচ্ছে, এই সার্ভিসটা নিলে তার লাভ কি। সে প্রোডাক্ট সেল করার কথা বলছে না যে আমার কাছে প্রোডাক্টটা কিনেন, সে বলতেছে এইটা করলে এটা হয়। অনেকে আছে যে গার্ডিয়ান একটা কৌতুক সাজালো, গার্ডিয়ানটা খুব ফেড আপ, আমার বাচ্চা আসলে স্পোকেনে খুব স্মার্ট না, ও যদি একটু স্পোকেন শিখতে পারতো খুব ভালো হতো, কোন কোন জায়গায় শিখালে ভালো হয়, এরকম একটা নাটকীয় সাজানো হলো। পরবর্তী কন্টেন্ট দেখবেন ওটা সিমিলার, ওই কোম্পানিরই সিমিলার পার্ট একটা চলে আসবে যে আপনি আমাদের কাছে এরকম অসংখ্য গার্ডিয়ান আছে যারা আমাদের কাছ থেকে কোর্স করছে, তাদের বাচ্চা নিয়ে স্যাটিসফাইড। এটা হচ্ছে শর্ট, একটা রিভিউ আসলো, ওই কোম্পানির পজিটিভ একটা সাইড আসলো। আমি ওই কোম্পানি প্রথম দেখলাম কি গার্ডিয়ান হতাশ, তাদের স্পোকেন কোর্স লাগবে, এই কোম্পানির মাধ্যমে একটা প্রচার হচ্ছে। সেই কোম্পানির আরেকটা অ্যাড চলে আসলো যে আমাদের এখানে হিউজ লটস অফ গার্ডিয়ান যারা আছে তারা স্যাটিসফাইড আমাদের কোর্সটা করে বাচ্চাদেরকে নিয়ে। এরপরে থার্ড যেটা কন্টেন্ট, বাইং কন্টেন্ট। আমাদের কাছ থেকে এই কোর্সটা যদি আপনি নেন 6 মাসের কোর্স, আপনি 50% ডিসকাউন্ট পাবেন, বাইং কন্টেন্ট। এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে ওই একই কাস্টমারের কাছে আমার 3টা কন্টেন্ট যাচ্ছে কিনা? এটার জন্য ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আছে। ওই ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যখন আমরা ক্যাম্পেইন মেক করব, ওই ক্যাম্পেইন দেখব যে একটা কাস্টমারকে ডেডিকেটেড টার্গেট করতে হয় কিভাবে। আমি সর্বোচ্চ 10 লাখ কাস্টমারকে টার্গেট করলাম, 10 লাখ কাস্টমারকে আমি আমার একটা দেখাবো। এই 10 লাখ কাস্টমারের কাছে বারবার আমার অ্যাড রিপিট হবে। এখন এই 10 লাখ কাস্টমারকে আমার কাস্টমার, 10 লাখের ভিতরে 10,000 হইতে পারে আমার কাস্টমার। 10,000-এর ভিতরে 10,000 আমার প্রোডাক্ট কিনবে, 1,000 আমার প্রোডাক্ট কিনবে, 1,000 আমার প্রোডাক্ট অর্ডার করবে, কিনবে না। তো 1,000 প্রোডাক্ট অর্ডার করবে যখন, তাহলে 1,000 তো আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, অর্ডার হচ্ছে। আলটিমেটলি কাস্টমার হচ্ছে সর্বোচ্চ 100 জন 10 লাখের ভিতরে। তাহলে এই 10 লাখের ভিতরে 100 জনকে কনভিন্স করতে গেলে মিনিমাম আপনার 7 দিন ওয়েট করতে হবে সেই অ্যাডের উপরে বার্নিং করার জন্য। 7 দিন এই অ্যাড বাজেটটা আপনাকে ফেলে দিতে হবে। চিন্তাই করলাম না যে আমার 7 দিন এই অ্যাডের বাজেট চলে গেল, ইস কালকে বাজেটটা কম ছিল আজকে বাজেট বেশি, বন্ধ করে দেয় অ্যাড। ওইখানে আপনার বিজনেস লস, ক্লায়েন্টদের বিজনেস ওখানেই লস। ম্যাক্সিমাম এইটাই ভুল হয়, যে একটু অ্যাড বাজেট বেড়ে যায় ফেসবুক তো রিচ করায়। 5,000 টাকা আমি একজনকে দিলাম, সবাইকে বললাম পুরো বাংলাদেশে অ্যাট এ গ্ল্যান্স সর্বোচ্চ 12 ঘন্টা টাইম পাবেন, 12 ঘন্টার ভিতরে পুরো বাংলাদেশ মার্কেটিং করে আসতে হবে টার্গেটেড অডিয়েন্সের কাছে। পারবেন? সম্ভব? সম্ভব না। কিন্তু কিন্তু এই 5,000 টাকা যদি আমি ডেইলি ফেসবুককে দিয়ে বলি অমুক কাস্টমারের কাছে তুমি বারবার ইমপ্রেশন করাও, বারবার দেখাও, সে বিরক্ত হইলেও তাকে দেখাও, সে যতক্ষণ না স্কিপ করবে, যতক্ষণ না দেখাবে নট ইন্টারেস্টেড। আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাডের সাইডে নট ইন্টারেস্টেড, হাইড, এগুলো আছে না 3 ডটের পাশে? তো আপনি যদি নট ইন্টারেস্টেড দেন তাহলে ওই টাইপের কন্টেন্ট 3-4 বার আসবে, আসার পরে এবার ফাইনালি ও বলবে যে না এই কাস্টমার ইন্টারেস্টেড না, কিন্তু 3 থেকে 4 বার আপনাকে পোক করবে।
নট ইন্টারেস্টেড দেওয়ার পরেও 3 থেকে 4 বার আপনাকে পোক করবে। এই 3 থেকে 4 বার পোক করার ভিতরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না। আর যে মার্কেটিং করতেছে তাকে ওই 3-4 বারের ভিতরেও ডিসিশন নিতে হবে ফেসবুককে অ্যাডের টাকা দিয়ে, যে তুমি যদি এর ভিতরেও যদি কনভিন্স করতে পারো তাহলে করে ফেলো। সাপোজ সে নট ইন্টারেস্টেড দিল, যদি তুমি এর ভিতরেও কনভিন্স করতে পারো তাহলে করে ফেলো। তাহলে আমার অ্যাড বাজেট কেমন লাগবে? একটা কন্টেন্টের জন্য আমাদের নর্মালি বাজেট থাকে মিনিমাম $50 থেকে $60 একটা কন্টেন্টের জন্য। এই একটা কন্টেন্টের জন্য $50 থেকে $60 এই আপনাকে রেভিনিউ এনে দিবে। আপনি $5 ক্যাম্পেইন দেন, আপনি $5 করে 1 মাস রান করলেন, $150, আপনার রেভিনিউ নাই, আপনার মন খারাপ। আমি তো ক্যাম্পেইন রান করছি, কিন্তু 1 মাস ধরে আপনি $150 বার্নিং করছেন, আপনি একদিনে না 3 দিনে $150 বার করেন। 3 দিনে দেখবেন আপনার ওটা রোলিং হয়ে সেল আসা শুরু করবে। আপনি $5 দিচ্ছেন ফেসবুক, আপনি 5,000 টাকা দিয়ে এখান থেকে পুরো বাংলাদেশ যাইতে পারতেছেন না, তাহলে 500 টাকা দিয়ে আপনি কিভাবে চিন্তা করেন $5 দিয়ে আপনি পুরো বাংলাদেশে অ্যাডটা দেখাবেন? ও রিচ করে দিতে সময় চলে যাবে। ও যে রিচটা করাবে, আমরা ফেসবুকের কাছে আশা করি যে $5 দিছি, ফেসবুক আমার রেজাল্ট দেয়। ফেসবুক রেজাল্টটা দিবে কিভাবে? ও তো মানুষের কাছে পৌঁছাইতেই ওই টাকাটা চলে যায়। রিচটা ইমপ্রেশনটা করানোর জন্য, রিচ আর ইমপ্রেশন কিন্তু দুইটা ডিফারেন্ট। রিচ হচ্ছে আগে মানুষের কাছে পৌঁছানো, ইমপ্রেশন হচ্ছে তাদের কাছে বারবার রিপিটেশন করা, এটা হচ্ছে ইমপ্রেশন। তো এই রিচ করিয়ে তারপরে ইমপ্রেশন করতে করতে তো $500 শেষ, $5 শেষ। এখন ও কি করে যে আমার $5 দিচ্ছে আমার কাস্টমার ক্লায়েন্ট, তো আমি $5 একটু বেশি নিতে পারি, $5 6 সেন্ট নিতে পারি, $5 10 সেন্ট নিতে পারি, $5 20 সেন্টও নিতে পারি। একটা চালাচ্ছে যেহেতু চালাক, এখন ও কোনো রকম একটা ইমপ্রেশন দিয়ে দিবে, কিন্তু রেজাল্ট আলটিমেটলি নেই। মেসেজ আসতেছে হিউজ, ফেক অডিয়েন্স। কেউ মেসেজ করার পরে মেসেজে রিপ্লাই দেয় না। বুক করতেছি যে স্যার আপনি নক করছিলেন, আপনি এটা অর্ডার করছিলেন, আপনি এখনো আমার মধ্যে কোনো আপডেট জানালেন না, তারা আর রিপ্লাই দেয় না। তো এদেরকে কনভার্ট করার জন্য আমাদের দরকার হোয়াটসঅ্যাপ বিজনেস। একটা কাস্টমার মেসেঞ্জারে আসলো, মেসেঞ্জারে তার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে আপনার কাছে? কোনো মোবাইল নাম্বার কোনো কিছু আছে? মেয়েটার কাছে তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দেন, ওই মেসেঞ্জার একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। সে মেসেজ করে চলে গেলেও তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে, সে রিপ্লাই করছে না, সে অনলাইনে নাই, ওই নাম্বারটা আপনি ফোন দিতে পারবেন, স্যার আপনি প্রোডাক্টটা অর্ডার করছিলেন, আপনি হয়তো আপনার ব্যস্ত টাইমে আমি নক করে ফেলছি, বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনি আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করছিলেন, স্যার আমি প্রোডাক্টের বিষয়ে আপনি সম্পূর্ণ ধারণা রাখেন, আমি বিস্তারিত কি জানাবো? আর যদি সে জেনে থাকে তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই প্রোডাক্টটা এই ঠিকানা ডেলিভারি করে দেন। কিন্তু এটা হয় 100 জনে 10 জন, 100 জনে 10 জন কি প্রোডাক্টটা ডেলিভারি নেয়, বাকিরা ডেলিভারি নেয় না। কেন? ওই যে ইমোশনালি কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে ডিসিশন নিয়ে নেয়। অনেকে ভুল ক্রমে ক্লিক করে ফেলে, ক্লিক করে ফেলছে, হোয়াটসঅ্যাপে তো মেসেজ চলে আসে। আমার বাচ্চা ভুল করে করছিল, বা আমার হাজবেন্ড করছিল, আচ্ছা আমার খেয়াল নাই, আচ্ছা কখন করছিলাম, আচ্ছা লাগবে না, বাদ দেন। ইনস্ট্যান্ট ওই সময় কি মানুষের একটা কন্টেন্ট দেখতেছি আমি, ওই সময় ইনস্ট্যান্ট দেখবেন যে আমার মন চায় যে একটা মোহে পড়ে যায় যে না এটা অর্ডার দিয়ে ফেলি। অর্ডার দেওয়ার পরে যখন ফোনটা দেয় তখন ফোন না রিসিভ করার চেষ্টা করি বেশি, আচ্ছা পরে নি মনে ফোন দিচ্ছে, আচ্ছা কেটে দিই। আর এখন তো মোটামুটি অনেকে ট্রু কলার আছে, ব্লক ট্লক মারার পরে এখন ওখানে স্পামার কলার চলে আসে, আর স্পামার কলার দেখলেই মোটামুটি আর কেউ রিসিভ করে না। এখন কোরিয়ার সার্ভিসের কি দোষ? কোরিয়ার সার্ভিস আলাদের কি দোষ? তাদেরকে আমরাই নিজেরাই স্পামার দিয়ে রাখছি, ট্রু কলারে ব্লক করে রাখছি। এখন তাদের কল অন্য কাস্টমারের কাছে গেলে স্পামার দেখায়, আর স্প্যামার দেখলেই আমরা মনে করি যে না আসলে স্পামার, কলটা ধরা যাবে না, কোন না কি করে তার ঠিক কোন হ্যাক ট্যাক করতে আসছে কিনা। তাহলে আমরাই আমাদের মার্কেটটা নষ্ট করছি। ঠিক আছে, তো আমরা যদি যেটা প্রয়োজন না একটু ডিসিশন চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করে দেন আমি অর্ডারটা করি। আমার জানার দরকার অ্যাডে ক্লিক করে আমি সেই কোম্পানির 2 টাকা 3 টাকা নষ্ট না করে তার পেজে ক্লিক করে পেজে মেসেজ দিই, পেজে ক্লিক করে পেজের থ্রুতে মেসেজ দিই। এটা আমরা সবাই জানি না, এটা ম্যাক্সিমাম আমাদের অডিয়েন্সেরই জানা। পেজে ক্লিক করে ওই অ্যাডের উপরেই পেজে ক্লিক করে পেজের থ্রুতে যদি মেসেঞ্জারে ক্লিক করে যায়, ওখানে মেসেজ দেয়, তাহলে ওই মেসেজের কোনো খরচ নাই। কিন্তু অ্যাডে ডিরেক্ট যে মেসেজ বাটন থাকে, হোয়াটসঅ্যাপ বাটন থাকে, ওখানে যদি ক্লিক করে মেসেজ যায় তাহলে পার মেসেজেই প্রায় 17 টাকা 18 টাকা করে খরচ আছে পার মেসেজে। সর্বোচ্চ সর্বনিম্ন 3 টাকা 4 টাকা মেসেজ পাওয়া যায়। তো 3 টাকা 4 টাকা একটা কাস্টমারের পিছনে যাচ্ছে, একটা কাস্টমারের পিছনে 4 টাকা যাচ্ছে। এখন 400 মেসেজ আসলো, 400 মেসেজ আমার 400 জন কনভার্ট হবে?
তাহলে অ্যাভারেজ হিসাব করে দেখেন একটা অ্যাডের বা একটা প্রোডাক্ট সেলিং এর পিছনে মিনিমাম 200 থেকে 250 টাকা ফেসবুককে দিতে হয়। তাহলে একটা প্রোডাক্টে লাভ করা লাগবে কত? এই যে আমরা বিভিন্ন ওয়ালেট দেখি, তারপরে হচ্ছে হ্যান্ডব্যাগ দেখি, টি শার্ট দেখি, ক্লথিং আইটেম দেখি, একটা প্রোডাক্টের প্রাইস, মার্কেট যে প্রাইস, সেই প্রাইস জানেন কেমন? আমরা 1900, 1500, 1700, 1800 টাকা, 2500 টাকাও আমরা সালোয়ার কামিজ অর্ডার দিই, তাই না? সালোয়ার কামিজ টোটাল সব কিছু মিলে মেকানিজম কস্ট সহ, মার্কেটিং কস্ট সহ ওদের খরচ পড়ে, যদি 3200 টাকা সেল করে তাহলে সেটা খরচ পড়ে 50%, 1600 টাকা, 1700 টাকা। 50-50 মার্জিন থাকে অনলাইন বিজনেস, পুরো 50-50 মার্জিন থাকে। না হলে আপনি সাস্টেন করতে পারবেন না। এমপ্লয় ম্যানেজমেন্ট আছে, কল সেন্টার খরচ আছে, কলিং, যে টক টাইমের টাকা আছে, সব কিছু মিলে আপনি অ্যাভারেজ হিসাব করলে একটা প্রোডাক্ট সেল করলে 500 থেকে 700 টাকা লাভ থাকে। আর যদি 1000 টাকার ভিতরে প্রোডাক্ট হয় তাহলে ওই প্রোডাক্টের 400, 450, 300 টাকা লাভ থাকে ফেসবুকের কস্টিং বাদ দিয়ে। এই যে হ্যান্ড ব্লেন্ডার আমরা মাঝে দেখছিলাম না, ছোট্ট একটা চাইনাস হ্যান্ড ব্লেন্ডার 1000 টাকা করে সেল হয়েছিল, হিউজ। এই হ্যান্ড ব্লেন্ডার চায়না থেকে আনতে কত খরচ পড়ছিল জানেন? 180 টাকা। এই হ্যান্ড ব্লেন্ডারটা চায়নার টোটাল মানে ওয়্যার হাউস থেকে শুরু করে, চায়না ওয়্যার হাউস থেকে শুরু করে বাংলাদেশ ওয়্যার হাউসে পৌঁছানো পর্যন্ত 180 টাকা করে পার প্রোডাক্টে খরচ পড়ছিল। মানে তো কেজি কেজি হিসেবে আসে চায়না থেকে, তাহলে কেজি হিসেবে আসছিল, সেটা পার প্রোডাক্টে হিসাব করে দেখা যায় যে 180 টাকা করে খরচ পড়ছে। সেল করছে কত? 990 টাকা করে। ফেসবুকে আমি 200 টাকা, 300 টাকা ধরলাম অ্যাড বাজেট, কন্টেন্টে ধরলাম আরো 500 টাকা, আরো 2 থেকে 300 টাকা লাভ থাকে পার প্রোডাক্ট। আমি বেশি করে বলছি, যদি কম করে হয় তাহলে পার প্রোডাক্টে মিনিমাম 400-500 টাকা করে থাকছে। 1000 প্রোডাক্ট সেল করলে টাকা কোথায়? তো এই যে অ্যাড রিট্রিভালটা হচ্ছে, এই টোটাল 3টা কন্টেন্টের মাধ্যমে একটা কোম্পানি আমাদের কাছে 2টা সেগমেন্ট এসে পৌঁছাচ্ছে। এই 2টার ভিতরে আমরা মোটামুটি ডিসিশন নিয়ে ফেলি অর্ডার করবো কিনা। এই টোটাল টাইম ফ্রেমটা কিন্তু ন্যানো সেকেন্ডের ভিতরেই হচ্ছে। এত কিছু যে বললাম, টোটাল ফ্রেমটাই কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে। একটা অ্যাড আসা, ইউজার রিকোয়েস্ট করা, সেখান থেকে আরো 10টা কোম্পানি অ্যাড আসা, সেখান থেকে ফিল্টারে 5টা কোম্পানি অ্যাড আসা, রিভিউ আসা, সবকিছু কমপ্লিট করে 5 থেকে 7 মিনিটের ভিতরে কভার। এবার আপনি কনভিন্স হলেন না, ওই কোম্পানি অ্যাড দেখবেন আসতেই থাকবে, বিভিন্ন ক্যাটাগরি অ্যাড আসতে থাকবে, লং ভিডিও আসতে থাকবে, শর্ট ভিডিও আসতে থাকবে, রিভিউ আসতে থাকবে, বিভিন্ন রকমের অ্যাড আসতেই থাকবে আপনার সামনে। এবং ওই কোম্পানি যদি কোনো অর্গানিক পোস্ট হয়, সেই অর্গানিক পোস্ট আপনার সামনে আসবে। তো এই যে কন্টিনিউ আসতে থাকতেছে, তার ভিতরে আপনি মিনিমাম 5 থেকে 7 দিনের ভিতরে কনভিন্স হয়ে যাবেন। বারবার যখন রিপিটেড অ্যাডগুলো আসতে থাকবে, 5 থেকে 7 দিনের ভিতরে আপনি কনভিন্স হয়ে যাবেন। তো এই যে কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে আমি তো একটা অ্যাড নিয়ে নিলাম, প্রোডাক্ট নিয়ে নিলাম, প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে নিলাম। এর পরবর্তীতে এই রিলেটেড প্রোডাক্ট স্পোকেন ইংলিশ করা হয়ে গেলে এখন আমার কি লাগতে পারে? ম্যাথ লাগতে পারে আমার বাচ্চার জন্য। এরপরে ম্যাথের অ্যাড আসবে। ম্যাথ যদি করা হয়ে যায়, ম্যাথের প্রোডাক্ট পারচেস করা হয়ে গেল, এখন বাচ্চার জন্য কি থাকতে পারে? একটা সিলেট লাগতে পারে, ম্যাজিক বোর্ড লাগতে পারে, ব্রেন ডেভেলপমেন্টের কিছু প্রোডাক্ট থাকতে পারে, সেগুলো আসতে পারে। কিড সেগমেন্টের কিছু, যে বাচ্চার বয়স, আমরা যখন ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার পর বাচ্চার বয়সটা দিতে হয়, তাহলে ফেসবুকে ডেটা চলে গেছে। ফেসবুক ওই এজ রেঞ্জে বাচ্চাদেরকে আসলে কি ধরনের প্রোডাক্ট দেওয়া যায়, এডুকেশনাল টয়গুলার অ্যাড আসতে থাকবে। এরপরে কি আসতে থাকবে? পোশাক, বাচ্চাদের পোশাকের অ্যাড আসতে থাকবে। বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরি যত ধরনের প্রোডাক্ট থাকতে পারে, সব রকমের প্রোডাক্টের অ্যাড আসতে থাকবে। তো এটার কারিকুলাম হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডার কাজ। এই মেটা অ্যান্ড্রোমেডার টোটাল 2টা কি চিপের উপরে কাজ করতেছে, 2টা চিপের উপরে। মেটা নিজস্ব একটা চিপ রেডি করছে, এবং আরেকটা হচ্ছে সিপিইউ এবং জিপিইউ। এই 2টা প্রসেসের মাধ্যমে ও টোটাল প্রসেসটা মেনটেন করতেছে। এবং ও যখন এটা লঞ্চ করে, মেটা অ্যান্ড্রোমেডা লঞ্চ করে, মেটা অ্যান্ড্রোমেডার সামনে ও কখনোই মেটা অ্যান্ড্রোমেডা আসবে, মেটা অ্যান্ড্রোমেডা নিয়ে এটা হবে সেটা হবে, মানে মার্কেটারদের আগে থেকে জানাতে চায়নি। যারা আসলে মার্কেটিং করে, তারা বিজনেস ওনার করে, মোটামুটি এখান থেকে ভালো একটা মানে মোটামুটি 7-8 মাসে হিউজ টাকা নিয়ে নিয়েছে ফেসবুক। কারণ যারা জানে না, তারা নিজেরা ওই আপডেট করতে করতে তো ফেসবুক একটা বার্নিং হয়ে গেছে। পার অর্ডারে এমন সময় গেছে $8, $9 করে পার অর্ডার। তো একটা প্রোডাক্টে যদি 800 টাকা 900 টাকা যদি অর্ডারে খরচ হয়, ফেসবুকে দিতে হয়, তাহলে লাভ করবে কি আর রাখবে কি? এরকম গেছে। তো ফেসবুক ওই সময় নিজের ইচ্ছা মতন করে নিয়ে নিছে। এই স্ক্যামটা করার জন্য ফেসবুক জানায় নাই, কিন্তু সামনে আনছে কি? মেটার গ্লাস সম্পর্কে জানেন? মেটার চশমা, মেটা একটা চশমা বের করছে। এই চশমাতে এখানে ক্যামেরা আছে 2টা, এবং এই 2টা ক্যামেরা সম্পূর্ণ হচ্ছে ইএনসি, এই শিরা উপশিরা ভেন নার্ভের উপরে নির্ভর করে। একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে, সে মেসেজ আপনি আঙুলের ইশারায় দেখতে পারবেন চোখে, গ্লাস।
সোশ্যাল মিডিয়া কেউ মেসেজ দিছে আঙুলের ইশারায়, আপনি কিবোর্ড আপনার সামনে আছে, আপনি আঙুল যেভাবে ইশারা করবেন সেভাবে আপনি টেক্সট করতে পারবেন। শুধু সেটা ব্যান্ড থাকবে, নার্ভের ইশারায় সবকিছু হবে, ওই গ্লাসটা থাকবে। এবং সারাদিন আপনি যখন যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি ছবি তুলতে যাচ্ছেন, কিছু মুড আছে, 2টা তুড়ি আছে, ছবি তুলে ফেলবে, একটা তুড়ি আছে, ভিডিও ক্যামেরা অন হবে, এইভাবে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই অনুযায়ী ও কিন্তু কাজ করছে। এবং এআই এজেন্টও আছে, এবং 2টা স্পিকারও আছে এখানে। যদি আমি কোনো কিছু মেয়েটাকে জিজ্ঞেস করি যে মেয়েটা তুমি আমাকে এখন এই জিনিসটা দেখাও বা এই জিনিসটা করো, বা আমার ফোন থেকে এই জিনিসটা ওপেন করো, বা তুমি একে কল দাও, মেয়েটাও রিনিউ করে ওইটাকে ওই কাজটা এক্সিকিউট করতেছে। এবং পুরো জিনিসটা চোখের সামনে হচ্ছে, আমি রাস্তাও দেখতে পাচ্ছি। মানে ওটা হচ্ছে জলছাপের মতো, এই যে জলছাপের মতো ব্লার হয়ে থাকবে, রাস্তা দেখতে পাবো, সামনে যেটা আছে সেটাও দেখতে পাবো অবজেক্টিভ, এবং পাশাপাশি মেয়েটার ভিতরে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেগুলো আমার চোখের সামনে আসবে, সম্পূর্ণ ভেনের উপরে। আমি ইশারা করবো, ইশারা করার ভিতরে সব কাজ হবে। তো ওইটা লঞ্চ করে, সামনে লঞ্চ করে, ব্যাক এন্ডে মেটা অ্যান্ড্রোমেটা লঞ্চ করে দেয়। যেই সময় লঞ্চ করে মোটামুটি মেটার প্রত্যেকটা অ্যাড সেগমেন্ট একদম ধস নামে, সেল একদম পড়ে যায়। সবাই তারপরেও চিন্তা করে যে একটু প্রবলেম হচ্ছে, আমরা অ্যাডটা আবার নতুন করে রান করি। সবাই রান করতেই থাকে, মিনিমাম 8 মাস ফেসবুক এরকম নিজের মতন করে খরচটা নেয়। তো এই যে বললাম, এই টোটাল অ্যালগোরিদমটা এই যে যেভাবে কাজ করতেছে, এটা তো আমরা বুঝতে পারছি। মেটা টোটাল অ্যালগোরিদম, যে মেটা আপডেট যেটা আনছে অ্যান্ড্রোমেটা, এই অ্যান্ড্রোমেটার যে আপডেটটা আসার পরে কিভাবে মেটা কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারছি সবাই। সিমিলার, যদি অ্যাড না হয়, সেটা যদি অর্গানিক কন্টেন্ট হয়, সেম ভাবে সেম প্যাটার্নে দিতে হবে আমাদের। প্রথম একটা পোস্ট হবে, সেটা লং পোস্ট, টোটাল সেই প্রোডাক্টের বা সার্ভিসের ডিটেলস, কোম্পানির ডিটেলস। তারপরে আসবে কি রিভিউ, বা ওই প্রোডাক্টের টোটাল কি ফ্যাসিলিটিস আছে সেটা। এরপরে আসবে বাইং, বায়াররা বাই করবে কি কারণে, সেই কারণটা তুলে ধরা, এবং ডিসকাউন্ট যদি থাকে তাহলে ডিসকাউন্টটা দেওয়া। এটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেটা যে আপডেটটা দেওয়ার কথা ছিল সেটা। এরপরে হচ্ছে কি আমাদের প্রথম কাজ আজকে কি, পেজ খোলা। আমরা ফোন থেকে, সবার তো ল্যাপটপ ট্যাপটপ আছে না, ল্যাপটপ পিসি সবার আছে না? সবার ল্যাপটপ পিসি লাগবে। যাদের নাই তারা অবশ্যই খুব দ্রুত আর্জেন্ট রেডি করে ফেলেন। ল্যাপটপ পিসি ছাড়া আমি ওই যে 8-10টা কোম্পানির মতন বলবো না যে ফোনে বসেই মোটামুটি আপনি ফ্রিল্যান্সিং করে মাসে 10-15 লাখ টাকা ইনকাম করুন। এটা সম্পূর্ণ মানে বোগাস। ফোন থেকে কিছুই করা যায় না, করা যায় না বলা ভুল। আমার নিজেরই খুব ক্লোজ ফ্রেন্ড প্রোগ্রামিং শিখছে ফোন দিয়ে, স্যামসাং ডুজ টাচ ফোন, এটা দিয়ে প্রোগ্রামিং শিখছে, তার লারাভেল। তারপরে সেখান থেকে মোটামুটি একটু ঋণ দেনা করে একটা বাইক ছিল, অ্যাপাচি বাইকটা সেল করে দিয়ে তারপর একটা পিসি সেট আপ করছে 47,000 টাকা দিয়ে। তারপরে আস্তে 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 সে গেইন করে। মানে তার আগ্রহটা ছিল এরকম, সে ফোন থেকে মোটামুটি সে কোডিংটা করবে, সে ফোন থেকে কোডিংটা করতো। তো এখন না আমাদের এত ধৈর্য নাই যে ফোনে বসে বসে ওই ছোট ছোট জিনিস এরকম জুম করে দেখবো, আবার ইনিশিয়েট করবো, আবার লিখবো, আবার আসবো, জুম করবো, এভাবে দেখবো, এরকম আমাদের ধৈর্য নাই। এই জন্য কি বলবো যে ফোন থেকে করবেন আমরা কেউ, ল্যাপটপ অথবা পিসি। ল্যাপটপ সাজেস্ট করবো সবাইকে, সবাই ল্যাপটপ নেবেন। এবং থিঙ্কপ্যাডের কর্পোরেট ল্যাপটপ আছে, এগুলো নিলে আপনারা 17-18 হাজার টাকার ভিতরে খুব ভালো ল্যাপটপ পাবেন, কর্পোরেট ল্যাপটপ থিঙ্কপ্যাড। ঠিক আছে, লিনোভোর থিঙ্কপ্যাড কর্পোরেট ল্যাপটপ, এগুলো রিকন্ডিশন বাট খুবই ভালো। এবং মানে মেইন কর্পোরেট অফিসের ইউজের জন্য এটা আনা হয়েছে দুবাই থেকে। এগুলো আপনারা নেবেন, এগুলো 17-18 ভিতরে মোটামুটি পেয়ে যাবেন। এইগুলা মোটামুটি আমি বলবো যে প্রত্যেকেই ল্যাপটপে অথবা পিসিতে প্র্যাকটিস করতে হবে। ফোন থেকে প্র্যাকটিস করে আসলে খুব আশানুবাদ রেজাল্ট। আমি আপনাদেরকে পারপাস সার্ভ করতে পারবো না, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, মাথার মধ্যে যাবে। যখন আমরা অ্যাডস ম্যানেজারে ঢুকবো, মেটা সুইটসে ঢুকবো, তখন মেটা সুইটসের ল্যাপটপ ভিউ, আমরা ফেসবুক তো ভিউ দেখছি, বাট ল্যাপটপ ভিউটা কেমন? ফোনের ভিউটা আলাদা না? দুইটা তো ফেসবুক, কিন্তু রেসপন্সিভ। এর যত রেসপন্সিভ হবে তত এর ডেকোরেশনটা চেঞ্জ হবে। এখন এটা যদি আমরা একটু রেসপন্সিভ করি, আমরা আইফোন 12 প্রোতে যাই, আইফোন 12 প্রো তো এইভাবে আসবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু এতে যাই, স্মুথ স্যামসাং গ্যালাক্সি ট্যাব, এটা আসবে। এগুলো পরবর্তী ওরা আর আপডেট করে নাই। তাহলে এই ফিড আর আমাদের হচ্ছে ল্যাপটপ ফিড এক, তো দুইটা ডিফারেন্ট না? তাহলে আমাদের এখানে যেটা দেখাবে সেটা আমরা ফোনে তো দেখে বুঝতে পারবো না, স্যার এই অপশনটা পাইনি, স্যার এই অপশনটা দেখি নাই, স্যার এটা তো আসতেছে না, এটা তো পাচ্ছি না, এরকম কনফিউশন আসবে। তো আমরা ল্যাপটপ অবশ্যই ট্রাই করবো। তাহলে একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম এই যে থ্রি ডট মেনুতে যেতে হবে, আর ফোন থেকে গেলে পেজ অপশন আছে, পেজ অপশনে যে ক্রিয়েট পেজে ক্লিক করলেই পেজ ক্রিয়েট হবে। তো এখান থেকে এসে আমরা এই থ্রি ডট মেনুতে আসবো, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে
একটু নিচে এসে দেখবো পেজেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাম সাইডে দেখবো আমরা যে ক্রিয়েট পেজ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আজকে আমাদের একটা বিজনেস নিয়ে আমরা কাজটা করব। তাহলে এই বিজনেসের নামটা আমরা কি দিতে পারি এবং কি টাইপ অফ বিজনেস দিতে পারি? যে কোনো একজনের পেজ এটা তৈরি করবো আমরা, এই তৈরি করে এই পেজটা তাকে দিয়ে দিব। কে নেবেন পেজটা? হুম, না, তোমার তো দেওয়া হবে। আচ্ছা, আমরা এখনকার সময় বাংলাদেশের ট্রেন্ডিং বিজনেস কি আছে বা আগামীতে খুব ভালো ট্রেন্ডিং এ থাকবে এরকম একটা বিজনেস রিসার্চ করি। আমি লিখলাম বাংলাদেশের ট্রেন্ডিং বিজনেসের মধ্যে আমাকে একটা বিজনেস সম্পর্কে জানাও যেটা আমি করে লাভবান হতে পারি। বাংলাদেশে লিখলাম চ্যাট জিপিটি। বিভিন্ন ক্যাটাগরিগুলোর মধ্যে আমাকে দিচ্ছে। তাহলে আমি মোটামুটি এখান থেকে একটা ধারণা পাচ্ছি না যে কি ধরনের বিজনেস হতে পারে, কি ধরনের পণ্য বিক্রি করতে পারো সেটা আমাকে এখানে আমার জানাচ্ছে যে কি ধরনের পণ্য নিয়ে আমি কাজ করতে পারি। তারপরে ঘর থেকে 10 থেকে 15টি আইটেম দিয়ে শুরু করতে পারি, মানে ঘরোয়া আইটেম যেটা বলে, ফুড হইতে পারে, হাতে তৈরি করা কোনো কাপড় চোপড় প্রসাধন হইতে পারে, যে কোনো কিছু মানে হ্যান্ডমেড যেগুলা বাসায় করতে পারি। এরপর অনলাইনে সেল করতে গেলে কি করতে হবে সেও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ফেসবুক পেজ খুলতে হবে, ইনস্টাগ্রাম খুলতে হবে, ফুড ডেলিভারি অ্যাপ যুক্ত হওয়া লাগবে, মানে ফুড পান্ডা, ফুড ডেলিভারি অ্যাপ তো ফুড পান্ডাই, তাহলে ফুড পান্ডা ডেলিভারি অ্যাড যুক্ত হতে হবে। তাহলে স্থানীয় ই কমার্স প্ল্যাটফর্মগুলো বিক্রি করা সম্ভব সম্ভব থাকবে বেশি। স্থানীয় যে ই কমার্স প্ল্যাটফর্ম বলতে কি, এই যে গ্রুপগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপ আছে না, ব্রাহ্মণবাড়িয়া অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে পোস্ট করলে তো অ্যাটলিস্ট একটা রেসপন্স আসে, সেই রেসপন্সের জায়গা থেকে আমরা ওখানে পোস্ট করতে পারি, সেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে এখন আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি। ওকে বলি যে আমি ওকে বললাম 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের একটা বিজনেস আইডিয়া দিতে। কিডস স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা। তোমাকে মোটামুটি একটা প্যাটার্ন দাঁড় করে দিছে, এখানে কি কি পাইতে পারি আমি। আর্ট ক্রাফটিং ক্লাস, হুম, এগুলো বাংলাদেশের মোটামুটি খুব ভালো ট্রেন্ডে আছে। অনলাইনে আর্ট শেখা যায়, ক্রাফটিং শেখা যায়, এটা কি বিশ্বাস করা যায়? ছোট ছোট বাচ্চারা দেখে, 3-4 বছরের বাচ্চারাও আছে আর্ট করতেছে অনলাইনে ক্লাস করে। আচ্ছা, সেকেন্ড সেগমেন্টের কাজ কি? আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট দিতে হবে। তাহলে আমরা যে পেজের নামটা দিয়েছি ব্রাইট মাইন্ড একাডেমি, তাহলে বিএমএ শর্ট নেম হইতে পারে bma.com, বিএমএ kids.com, তাহলে কি শর্ট কোডে একটা সুন্দর একটা ইউনিক নাম হইতে পারে। তাহলে আমরা এখানে দিতে পারি bma.com।
এটা হচ্ছে আমাদের শর্ট কোডের ডোমেইন। এবার কি দিতে হবে? আমাদের বিজনেসের নাম্বার। এখানে আমাদের বিজনেস নাম্বারটা দিতে হবে। আমি জাস্ট, আচ্ছা এটা না, এবার কি দিতে হবে? ইমেল অ্যাড্রেস। এইটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। ইমেল অ্যাড্রেস একটা বিজনেসের বা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস কেমন হইতে পারে? পেজে এসে যারা নক করবে তারা কি কারণে নক করবে? যে কোনো একটা বিজনেস পেজে আমরা যখন যে নক করব, কেন নক করব? আর আর কমপ্লেন দিতে, প্রবলেম জানাইতে। তাহলে সেটার জন্য কোম্পানি তাদেরকে কি করবে? যখন প্রবলেমটা জানাবে কোম্পানি কি করবে? সলিউশন দিবে। তাহলে কি কোম্পানি সাপোর্ট করতেছে না? তাহলে কোম্পানির মেইলটা দিতে হবে এরকম, যাতে পাবলিক বুঝে যে এই মেইলটা আসলে এই কারণে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দিতে পারি? সাপোর্ট ডট bma@gmail.com, নো নাম্বার, মাঝখানে কোনো সংখ্যা হবে না। ইমেল খোলার জন্য আমার নামের সাথে ম্যাচ হচ্ছে না। আমরা একটা নর্মাল ট্রেন্ড হয়ে গেছে এখন ইমেল খুলতে গেলে সাথে 7, 8, 9 বা অমুক জন্মসাল এটা সেটা দিই আমরা, তাই না? তো ইমেলের ক্ষেত্রে কখনো নাম্বার দিলে সেটা কোনো কর্পোরেটের ভিতরে পড়ে না, কর্পোরেট কালচারের ভিতরে আসে না। ঠিক আছে? ইমেল হইতে হবে শুধু ওয়ার্ডের ভিতরে এবং সেটা মিনিংফুল হইতে হবে। এটা ইমেল মিনিংফুল হইতে হবে। আমার মেইল contact@mehdi.com, মানে আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে contact@mehdi.com এ ক্লিক করলে সে যেতে পারবে। এখন মার্কেটিং সেগমেন্টে যদি কেউ আমাকে কন্ট্যাক্ট করতে চায় তাহলে contact@dmmehdi.com, ডিজিটাল মার্কেটার মেহেদি.com, এইভাবে দেওয়া। তো এইভাবে আমাদের এখানে কি করতে হবে? আমরা তো সাপোর্ট করবো কাস্টমারদেরকে। তাহলে সাপোর্ট করার জন্য সাপোর্ট ডট আমাদের প্রতিষ্ঠানের নাম BMA @ এখন এই মেল তো আমাদের কাছে নাই, ইমেল খুলতে হবে। ইমেলটা আমাদের খুলে ফেলতে হবে। কোন নাম্বার দিয়ে? বিজনেস নাম্বারটা দিয়ে। আমরা যে বিজনেস অ্যাকাউন্টটা খুলছি সেই নাম্বারটা দিয়ে, এবং টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডিন বলেন, টোটাল যাবতীয় যত অ্যাক্টিভিটিস হবে সব এই জিমেলের মাধ্যমে থ্রুতে যাবে। শুধু ফেসবুক পেজটা যাবে পার্সোনাল আইডি থ্রুতে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবকিছু এই মেলের থ্রুতে হবে। তাহলে কি আমার এই মেলের থ্রুতে আমরা মেইন যে মেইলটা আছে সেই মেইলটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস, আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক থেকে শুরু করে সবকিছু ওই একটা মেইলে থাকবে। হাজার হাজার মেইল, এই সেই মেইল, ওই মেইল, এই সেই মেইল, এইগুলো করবো না। একটা প্যাটার্ন রাখবো পাসওয়ার্ডের। পাসওয়ার্ডে যে নাম নাম্বার টাম্বার এই ধরনের না, হ্যাশ, সেমিক্লোন, স্টার, এগুলো দিয়ে কিছু সিম্বল ইউজ করে যে পাসওয়ার্ডগুলো তৈরি হয়, একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। এই একটা পাসওয়ার্ড সকল সোশ্যাল মিডিয়াতে দেবেন। এই পাসওয়ার্ডগুলো কখনো হ্যাকারের হ্যাক করার ক্ষমতা নেই। নাম দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, এই ধরনের যেগুলো পাসওয়ার্ডগুলো থাকে এগুলো সহজেই হ্যাকাররা কি ট্রাই করতে থাকে। ট্রাই করতে করতে যে কোনো একটা মিলে যায়, মিলে গেলে তখন ওটাকে কাজ করে ফেলে। আর যদি তারপরেও না হয় তাহলে ফিশিং লিঙ্ক দেয়, ফিশিং লিঙ্কে ক্লিক করলে মোটামুটি ম্যালওয়্যারটা যায়, ম্যালওয়্যারটা যাওয়ার পরে পুরো কন্ট্রোলটা তার কাছে চলে যায়। এবার ওই টোটাল কন্ট্রোলটা যাওয়ার পরে ওখানে যতগুলো অ্যাক্টিভিটিস হয়েছে, যতগুলো পাসওয়ার্ড সেট হয়েছে গুগল ক্রোমে, যাতে আমরা তো সব সেভ করে রাখি, গুগল ক্রোমে সেভ করে রাখি, ফেসবুকে সেভ করে রাখি, যাতে পরবর্তীতে ভুলে গেলেও যাতে লগ ইন করতে সমস্যা না হয়। ওইখান থেকে ও ক্যাশগুলো নিয়ে নেয়, নিয়ে এই ফেসবুকটাকে ইউজ করে বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বা আমার টোটাল কন্ট্রোলটা। এই যে ফোন, আমরা বলি না ফোন কিন্তু খুব বাজে জিনিস, আমরা কিন্তু কন্টিনিউ মনিটরের ভিতরে আছি। আমার ক্যামেরাটা দেখবেন, এই ল্যাপটপের ক্যামেরা বলেন আর ফোনের ক্যামেরা সেটিং থেকে অফ করা, ল্যাপটপের ক্যামেরা অলওয়েজ অফ থাকে। যখন প্রয়োজন হয় তখন ক্যামেরার ঢাকনাটা তুলে দিই, কাজ করি, অফ করে দিই। অলওয়েজ আমরা মনিটরিং আছি, অলওয়েজ। যে কোনো কিছু করি সেগুলো রেকর্ড হচ্ছে, এবং কেউ না কেউ আমাদেরকে ফলো করতেছে আমরা অজান্তেই। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক স্ক্রল করে রিলস না দেখে, ওই কৌতুক না দেখে, আড্ডা না দেখে, এই বিষয়গুলো কিউরিয়াসিটিগুলো জায়গাগুলোতে সার্চ দিবেন। কোন জগতে আমরা বাস করতেছি? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল যুগ। আমরা যতটুকু ভালো যুগে যাচ্ছি, আমরা কন্টিনিউ মনিটরিং এর ভিতরে যাচ্ছি। আমাদের কন্ট্রোলটা চলে যাচ্ছে অন্য কারোর হাতে। আমাদের ডেটা নিয়ে আমাদেরকে কন্ট্রোল করতেছে, আমরা জানিও না। তো এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, অনেক কিছু আইডিয়া হবে। শুধু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, মার্কেটিং সেগমেন্ট নিয়ে আলোচনা করব তা না, বিভিন্ন সেগমেন্টগুলো, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে। ওইখান থেকেও অনেক আইডিয়া আসবে যে কিভাবে কি করা যায়। ওই যে আমি বললাম না, আমি একটা মুভি দেখলেও, নাটক দেখলেও সেখান থেকে শিক্ষা নিতে খুঁজে বের করতাম যে আমার মার্কেটিং পারপাস সার্ভ হচ্ছে কি, আমার মার্কেটিং আসতেছে কি।
মার্কেটিং সেগমেন্টে কোন জিনিসটা কাজে লাগাইতে পারি, এই জিনিসগুলো চিন্তা করতাম সবসময়। সেটা মুভি দেখি, নাটক দেখি, যাই দেখি না কেন, সেখান থেকে কনসেপ্ট নিতাম, আমার মার্কেটিং এ কি ইমপ্লিমেন্ট করা যায়। এরকম এরকম অবস্থা হয়ে গেছিল, মানে কনস্ট্যান্টলি মার্কেটিং ছাড়া কিছু বুঝি না এরকম। তো এখানে কি আমাদের যে মেইলটা খুলবো, সেই মেইলটা আমাদের মেইন যে বিজনেস নাম্বার থাকবে সেই বিজনেস নাম্বারে খুলবো, এবং এই বিজনেসের আন্ডারে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস করবো। একটা ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, রেগুলার এবং বিজনেস। বিজনেসটা থাকবে আমাদের কোম্পানি পেজের জন্য, আর রেগুলারটা বিজনেসটা থাকবে আমাদের বিজনেসের জন্য, আর রেগুলারটা থাকবে আমাদের পার্সোনাল কনভারসেশনের জন্য। তো বিজনেস নাম্বারটা খোলার পরে সেই বিজনেসের জাস্ট হোয়াটসঅ্যাপটা খোলার সাথে সাথে আমরা ওই ইমেলটা ওই নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিব, এবং পার্সোনাল যে মেইলটা আছে সেই মেইলটা রিকভারি দিয়ে দিব যাতে ওটিপি আসে। এবং গুগল অথেন্টিকেটর ইউজ করেন কে কে? গুগল অথেন্টিকেটর আচ্ছা, এখানে দেখলে বুঝতে পারবেন না। এই যে এই আইকনটা, এটা এই অ্যাপটা ইউজ করবেন সবাই। পুরো সিকিউরিটিটা আপনার আন্ডার কন্ট্রোলে থাকবে, পুরো সিকিউরিটি আপনার আন্ডার কন্ট্রোলে থাকবে। দেখতে পাবেন কিনা জানি না, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার এই কর্নারে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা যদি ক্লিক করি, প্রথমে হচ্ছে আমার ফিঙ্গার সিকিউরিটি, এরপরে গুগলের সিকিউরিটি। এখানে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া, যতগুলো ইমেল, যত যা আছে সবগুলোর কোড এখানে আছে, এবং এখানে দেখেন এটা সেকেন্ড ঘুরতেছে। এটা ঘুরে শেষ হয়ে গেলে ওটিপিটা চেঞ্জ হয়ে যাবে, এবং সবগুলোর, শুধু একটা না, সবগুলোর ওটিপি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। তো এই ওটিপি আপনি না দেওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হবে না। যত বড় হ্যাকারই আসুক না কেন, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল নেওয়ার ক্ষমতা নেই। সেটা ইমেল হোক, জিমেল হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গুগল অথেন্টিকেটর আছে। সোশ্যাল মিডিয়া না, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গুগল অথেন্টিকেটর আছে, এবং এইটাকে আমরা ইউজ করবো থেকে ফেসবুকের সাথে কানেক্ট করবো, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করবো, ইমেলের সাথে কানেক্ট করবো, সব কিছুর সাথে কানেক্ট করবো। আমাদের যত সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সব কিছুর সাথে কানেক্ট করবো, এবং অন টাইম ওটিপি যেগুলো আসে আমরা ফোনেও নিব না, সিমেও নিব না, ইমেলেও নিব না, সব এই অথেন্টিকেটের মাধ্যমে। এর ঠিক 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড পর পর রোলিং হবে, রোলিং হয়ে নতুন নতুন ওটিপি দিবে। এই ওটিপি আমি দিলেই তখন কাজ করবে, এবং এই কারেন্ট ওটিপি যেটা রোলিং হয়ে আসতেছে যতক্ষণ থাকতেছে, এই 7 সেকেন্ডের ভিতরে ওই ওটিপিটা দিলেই লগ ইন করবে। 7 সেকেন্ড পার হয়ে গেছে, ওটিপি চেঞ্জ হয়ে গেছে, ওই আগের ওটিপি কাজ করবে না। এইটা আমাদের সিকিউরিটি পারপাস খুবই জরুরি। জানি না অন্য কোনো জায়গায় গেলে আপনারা এই জিনিসগুলো জানাবেই না, কিন্তু এগুলো খুবই জরুরি, ঠিক আছে? এগুলো নিয়ে সবসময় কি অ্যালাইন থাকবেন। এরপর কি আছে? লোকেশন। আমার বিজনেসের লোকেশন, এটা অনেক বড় একটা ম্যাটার। ফেসবুক, গুগল বিভিন্ন জায়গায় সার্চ করে মানুষ, কোনো একটা পেজ হোক বা কোনো কিছু হোক, গুগলকে, ফেসবুককে বা ম্যাপকে মানুষ বিশ্বাস করে, যে দেখি ম্যাপে আছে কিনা, দেখি গুগলে আছে কিনা, তার কোনো অবস্থান আছে কিনা, এটার জন্য সার্চ করে। তো এই সার্চ করার জন্য তারা কি করে? এই অ্যাড্রেসটা ম্যাপিং করে। এই অ্যাড্রেস ম্যাপিং করা কিভাবে করতে হয় সেটা আমরা গুগলের যেদিন ক্লাস করবো, গুগল পোর্টফোলিও কিভাবে বানাতে হয়, বিজনেসের পোর্টফোলিও, সেটা আমরা ওই দিন ক্লাস করে পুরোপুরি জিনিসটা দেখাবো। বিজনেস যখন আমরা সার্চ করব, এখানে দেখেন মজারুর কিছু ইভেন্টের ছবি, তারপরে ওয়েবসাইট, ডেস্টিনেশন, রিভিউ, তারপরে কোনো কিছু সেভ করতে চাইলে সেখানে এটা সেভ করে রাখতে পারবো, শেয়ার করতে চাইলে কারোর সাথে শেয়ার করতে পারবো, কল করতে পারবো এখানে ডাইরেক্টলি। ওদের অ্যাড্রেসটা স্কুল স্ট্রিট, ওই যে কাঁঠাল বাগান ঢালে যে বক্স কালভার্ট রোডে, তারপর ওদের এটা আইপি নাম্বার, কল সেন্টার নাম্বার এটা, তারপরে হচ্ছে কতক্ষণ খোলা আছে, মোটামুটি 24 ঘন্টা ওদের সাপোর্ট টিম আছে, মজারুর কিছু ডেফিনেশন এখানে দেওয়া আছে। এইটা কোথা থেকে আসে? এটা ওয়েবসাইট থেকে আসে। ওয়েবসাইটের প্রথম ফ্রন্টে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট থেকে এটা আসে। এরপর সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আছে, তারপর কোন কোন ইভেন্টে কিভাবে কোন কোন পিপল এখানে সার্চ করেছে কিভাবে আসে সেগুলো এখানে আসে। এই যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা অবশ্যই লাগবে। মজরু দিয়ে সার্চ করলাম, মজরু টোটাল বিজনেস পোর্টফোলিওটা এখানে চলে আসছে, অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু চলে আসছে। এখানে দেখেন তার কোর্স কি কি আছে, লগ ইন ওয়েবসাইট, পোর্টাল, অল কোর্স নিয়ে জানতে চাই, অল কোর্স আছে, তারপরে ওর কি কি কোর্স আছে সেগুলো আছে। মজুরি সম্পর্কে যদি কিছু জানতে চাই, সেখানে এখানে কিছু এফএকিউ দেওয়া আছে, সেগুলো এআই জানাচ্ছে, এটা কিন্তু ওরা জানাচ্ছে না, মজুরি জানায় নাই। এআই ওদের বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করছে, সেই ইনফরমেশনটা এখানে কি করতেছে, পাস করতেছে। এরপর এখানে নিচে আসি, ফেসবুক পেজ, ওদের কিছু রিলস, ভাইটাল রিলস গুলা, তারপর হচ্ছে প্লে স্টোরের গুগল অ্যাপ গুলা, তারপর কোন কোন জায়গায় লিঙ্কডিনের প্রোফাইল আছে, যেসব জায়গায় ওদের অ্যাপ, প্লে স্টোরে অ্যাপ আছে,
প্রত্যেকটা অ্যাপ স্টোরে অ্যাপ আছে, সেগুলো এখানে কি ইনফরমেশন আছে। এটা লাগে গুগল পোর্টফোলিও দিয়ে। গুগল পোর্টফোলিও দিয়ে এটা তৈরি মেক করতে হয়। তো এটা আমরা গুগলে ক্লাস যেদিন করবো সেদিন আমরা গুগল পোর্টফোলিও কিভাবে মেক করতে হয় সেটা দেখবো। সিটি টাউন এগুলো দেওয়ার পরে এবার কি অলওয়েজ ওপেন, মোটামুটি আমরা ম্যাক্সিমাম বিবলি দিয়ে থাকি। একটু মানে ধৈর্য ধরে এখানে যে কিছু অ্যাক্টিভিটিস করতে হয় সেটা না করে অলওয়েজ ওপেন, জাস্ট পরবর্তী নেক্সট না, এটা করবো না। স্পেসিফিক কিছু আওয়ার আমাদের অফিস খোলা থাকে, তাই না? যখন আমরা বিজনেস করবো স্পেসিফিক কিছু আমরা 24 ঘন্টা কি আমি সাপোর্ট দিব? দিতে পারবো না তো। তাহলে স্পেসিফিক কিছু আওয়ারে, তাহলে এখানে ওপেন সিলেক্টেড আওয়ার, এখানে এসে আমার টাইমটা সিলেক্ট করে দিতে হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত। এখানে 24 ঘন্টা আওয়ার, ঠিক আছে? তাহলে আমার 24 ঘন্টা যদি আমার হয়, তাহলে আমার ওখানে হচ্ছে 13, 14 এভাবে কাউন্ট হবে। তাহলে আমার এখানে যদি সকাল 10টা হয়, এখানে আসবে 18টা পর্যন্ত আমাদের অফিস খোলা। ফ্রাইডে ফ্রাইডে থাকবে ক্লোজ, ওপেনিং ক্লোজিং কোনো থাকবে না, বাকিগুলো এইভাবে আমরা দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে, দিয়ে সেভ দিলে এই টাইমেই, স্পেসিফিক টাইমেই আমাদের কি অফিস খোলা থাকবে, ও এটা শো করবে। এবং ঠিক ওই টাইম শেষ হওয়ার পরপরই ও ক্লোজ বলে দিবে যে ক্লোজ এখন। মেসেজ দিলেও আপনাকে অ্যাভেলেবেল, কেউ রিপ্লাই করবে না, অটোমেটিক ও রিপ্লাই দিবে। এরপরে কি আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কি আমাদের একটা প্রোফাইল পিকচার এবং একটা কাভার ফটো আমাদেরকে দিতে হবে। এখন প্রোফাইল পিকচার বানাতে হবে। প্রোফাইল পিকচার বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার একটু চ্যাট জিপিটিতে যাব। এখানে যে ওকে বলবো আমাদের বিজনেসের নেম এর জন্য লোগো লাগবে, তার জন্য আমাকে একটা লোগো প্রম্পট লিখে দাও, যে লোগোটা দেখে মানুষ বুঝবে এটা কিডস এডুকেশন। কারণ আমার লোগোটা তো আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, তাই না? তাহলে সেটা আমাকে ডেফিনেশন দিতে হবে। এখানে যদি আরো বড় লেখা যায় আরো ভালো, ওটা সুন্দর ইউনিক একটা প্রম্পট জেনারেট করে দিবে। এবং এটাও লিখে দিচ্ছি, কালার হবে কিডস ফ্রেন্ডলি। এবার একটা প্রম্পট লিখে দিবে আমাকে। এটা হচ্ছে লোগো প্রম্পট। আমরা এবার জেমিনিতে যাব। জেমিনিতে যাওয়ার পরে এখানে জাস্ট প্রম্পটটা পেস্ট করে দিব। এখন যেটা প্রিভিয়াসলি কাজ করছি সেই কাজের ভিতরে এসে আমরা প্রম্পট দিব না। প্রিভিয়াসলি কাজের ভিতরে প্রম্পট না দিয়ে আমরা কি করব, এটা নতুন ট্যাব নিব। কারণ ওকে তো বলতে হবে আমি নতুন একটা কাজ করতেছি। আগের সাথে ও কি করে, সেম চ্যাটে যদি আমি কথা বলি তাহলে ও সিমিলার বারবার সাজেস্ট করবে আমাকে, নতুন কিছু দিবে না। তাহলে আমাদেরকে এখানে নতুন একটা চ্যাট খুলে প্রম্পটটা দিয়ে দিতে হবে এবং টুলসের এখানে এসে ক্রিয়েটিভ ন্যানো ব্যানানা সিলেক্ট করতে হবে, আর এখান থেকে প্রো। বাংলা লেখা বা কিছু স্পেসিফিক লেখা প্রো না হলে ও জেনারেট করতে পারে না। তাহলে মোটামুটি আমাদের এখানে টোটাল এটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে। আমরা জাস্ট এবার একটু সেন্ড করি, দেখি আমাদেরকে কি দেয়। পুরোপুরি একটা লোগো মেক করে আমাদেরকে দিবে, একটা প্যাটার্ন দিবে। ওইটাকে আমরা আবার ক্যানভাতে সুন্দর করে একটা ইউনিক ডিজাইন করে আমরা মেক করে দিতে পারি। একটা লোগো মেক করে দিচ্ছি, তাহলে এই লোগোটা আমরা তো ইউজ করতে পারবো, তাই না? এখন লোগোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে আসছে, আর এখানে আবার জেমিনার একটা আইকন চলে আসছে। এটা আমাদেরকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখানে চলে যাব, লিখবো বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট এখানে এসে যে ছবিটা আমরা ডাউনলোড করলাম এটাকে আমরা এখানে আপলোড করে দিব। ডাউনলোড, এই যে লোগোটা আপলোড করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমাদের লোগোটা চলে আসছে। এখন জাস্ট এই লোগোটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। আর লোগোর সাইজ হয় ম্যাক্সিমাম 500x500 এবং মিনিমাম 400x400 পিক্সেল, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, আমাদের পেজে যেতে হবে। পেজে যে
প্রোফাইল পিকচারটা আপ করে দিতে হবে, লোগোটা চলে আসছে। তাহলে আমাদের পেজের মূল ব্র্যান্ডিং এর লোগো অলরেডি ক্লিয়ার। এবার কি একটা কাভার ফটো বানাইতে হবে। তাহলে আমরা ওখানে আবার চ্যাট জিপিটিতে যাই, যে ওকে আমরা আইডিয়া শুরু দিতে পারি মজরুর বা টেসলের বা এই যখন একটা কাভার ফটো। আমরা মজরুতে যাই, কাভারে আসি, এটা দিতে পারি। কপি করলাম, আমরা নিউ চ্যাট নিলাম, নিয়ে ছবিটা দিলাম, এখানে পেস্ট করলাম, ছবিটা পেস্ট করে ওকে বললাম তুমি আমাকে একটা একটা না, তুমি আমাকে ফেসবুক কাভার ফটো এর একটা প্রম্পট লিখে দাও, যেটা ওপরে দেয়া ইমেজ এর সাথে অনেকটাই মিল থাকবে। কোথায় কোন লেখা হবে সেটা কিন্তু বাংলায় লিখে দিছে। ইমেজে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে কিন্তু লিখে দিছে। ইমেজে লেখা আছে মজার শিক্ষা গুরু, মজার শিক্ষা শুরু। মোটামুটি আমাদের এখানে প্রম্পট জেনারেট হয়ে গেছে, কিন্তু আমাদের এখান থেকে কিছু টেক্সট এক্সচেঞ্জ করতে হবে। সেটার জন্য আমরা এটাকে একটা নোটপ্যাডে ওপেন করব, এখানে পেস্ট করলাম, এখানে যেমন মজারু, বাট এখানে আমাদের ব্র্যান্ডের নাম কি সেই নামটা দিতে হবে। এখানে আসবে আমাদের কোম্পানির নাম, ওকে। এরপরে আচ্ছা, এখানে আমরা আমাদের ট্যাগ লাইনটা ইউজ করতে পারি ছোট্ট জায়গায়। এখানে আমাদের ট্যাগ লাইন, মিরো বাংলা টেক্স প্লেস মজারের লোগো। ওকে, আমাদের এখানে যে জায়গাগুলোতে আমাদের মোটিভেট করা দরকার ছিল মডিফাই করে ফেলছি। মডিফাই করে এখন আমরা জাস্ট আবার কি আসবো, জেমিনাইতে। জেমিনাইতে এসে জাস্ট এখানে এসে ক্যানভা কে কে পরিচিত আছেন? canva.com হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়ার পোস্টার থেকে শুরু করে যে কোনো কিছু ডিজাইন করা যায় এখানে। ফ্রিতে অনেক টেমপ্লেট আছে, প্রিমিয়ার টেমপ্লেট, সেই টেমপ্লেট দিয়ে ডিজাইন করা যায়। পাশাপাশি আপনি চাইলে কি নিজের মতন করেও কিছু ডিজাইন এখান থেকে করতে পারবেন। এখানে আসেন, আসার পরে এখানে টেমপ্লেটসে যান, যাওয়ার পরে এখানে লেখেন ফেসবুক পেজ কাভার, কাভারের রেশিও সহ চলে আসছে। এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে, চুজ করার পর তারপর ওখান থেকে আমাকে ডিজাইন করে নিতে হবে। তো জাস্ট আমি একটা এখান থেকে চুজ করলাম কিডস স্টাইল। এখন এটাকে চুজ করছেন বলে এটাকেই কাস্টমাইজ করতে হবে না, এখানে জাস্ট ডিজাইনে আসেন, ইউজ টেমপ্লেটস আছে, আপনি এখান থেকে বিভিন্ন টেমপ্লেট নিজের মতো নিয়ে ইউজ করতে পারেন। কিন্তু এই যে এগুলো মার্কগুলো, এগুলো হচ্ছে পেইড।
এগুলো আপনার 99 টাকা 80 টাকায় পাওয়া যায় ক্যানভা অনলাইনে, ঠিক আছে? ওইগুলো নিয়ে আপনি 6 মাস 1 বছর ইউজ করতে পারবেন, সম্পূর্ণ পেইড ভার্সন, ঠিক আছে? এখানে যেহেতু আমরা মোটামুটি অনেকগুলোই আছে বিভিন্ন রকম, বাট আমরা কিড সেগমেন্টে যেহেতু কাজ করব আমরা এটাকেই নিচ্ছি। এটাকে নিয়ে এখন এখানে বিদেশি ছবি, বাট এখানে আমরা দিব একটা বাংলাদেশি ছবি। আমরা একটু এখানে যাই, আমরা গুগল থেকেই নিই। আমরা একটু ইমেজে আসছি, এখান থেকে বাংলাদেশি কিডস, যেহেতু বাংলাদেশে একটা ভালো ছবি দিতে হবে। সব থেকে বেস্টটা খুঁজে বের করবেন, সব সময়ের জন্য খুঁজবেন, খুঁজতে থাকবেন, খুঁজে বেস্ট যেটা সেটা নিজে ইউজ করবেন। অনলাইনটা যোগ করে দিলাম, দেখি অনলাইনে গিয়ে গিয়ে আসে। আমরা এটা কি ইউজ করতে পারি, এটা সুন্দর আছে, এখানে একটা আছে, বাট এটা অফলাইন অ্যাক্টিভিটিস মনে হচ্ছে, আমাদের লাগবে অনলাইনে, যেহেতু বোঝা যাচ্ছে এটা অনলাইন ক্লাস। ম্যাক্সিমাম কোম্পানি ছবিগুলো কি করে, প্রথমে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে নিয়ে ইউজ করে, বিদেশিদের নিয়ে ইউজ করে, তারপরে হচ্ছে নিজেদের কোম্পানি গ্রো হইলে সেখানে অনেকগুলো মডেল আসে, বাচ্চারা আসে, তাদেরকে নিয়ে ছবিগুলো তুলে তারা এই করে নেয়। আমরা এই ছবিটাকে ইউজ করতে পারি, আমরা কপি করছি, আচ্ছা কপি হবে না মনে হয়, এটা সেভ করতে হবে, সেভ, ক্যানভাতে চলে গেলাম, এখানে এসে এই যে আপলোড, আপলোডে এসে জাস্ট ছবিটা আপলোড করলাম এবং ছবিটা ক্লিক করে জাস্ট এই, এবার এটা শেপে আসছে না? এবারে আমাদের এখানে কোম্পানির নামটা আমাদের দিতে হবে, আমাদের কোম্পানির নামটা ছিল, এখানে আমাদের সাইজটা কমাই দিতে হবে, 60 আছে 36 ডিগ্রি, এখান থেকে এটা একটু বাড়িয়ে দিয়ে এটা এক লাইনে নিয়ে চলে আসে। অ্যালাইনমেন্টটা এভাবে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এরপরে এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, যেটা আমরা সেম পজিশনে চাচ্ছি বা হুবহু সেম একটা ফন্ট চাচ্ছি, সেম কোনো কিছু চাচ্ছি, তাহলে সেটা ডুপ্লিকেট হয়। তাহলে ডুপ্লিকেট হলে যেটা করতে চাচ্ছি, যেমন এই ছবিটা যদি ডুপ্লিকেট চাই, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এই যে ডুপ্লিকেট হয়ে গেল। আমাদের দরকার, এটা লাগবে না, এই লেখাটা ডুপ্লিকেট চাচ্ছি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। এইটার সাইজটা আমরা এবার একটু ছোট করে দিব, এটা দিলাম 18, এবং এখানে আমাদের হবে ট্যাগ লাইনটা, আর আমাদের যে লোগোটা আছে লোগোটা আমরা আপলোড করি এখানে, ট্রান্সপারেন্টটা,
আমাদের কভার রেডি। এবার আমাদের কি হবে, মোবাইল নাম্বার। এখানে কি করতেছে, এখানে দেখেন তলার নাম্বারটা ধরা যাচ্ছে না, কারণ এই যে ডুপ্লিকেট করছি এই লেয়ারটা উপরে চলে আসছে, লেয়ারটা নিচে পিছনে পাঠাতে হবে। লেয়ারটার জন্য পাঠানোর জন্য কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে লেয়ারের উপরে, লেয়ার, সেন্ড ব্যাকওয়ার্ড। এখনো ধরে নেই, তাহলে আবার একটু পাঠাই, সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে চলে আসছে। জাস্ট এবার কি করবো, নাম্বারটা পেস্ট করে দিব আমরা যে নাম্বারটা দিয়েছি। ওকে, এবার এখানে হবে আমাদের ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসটা নিয়ে আসি। সবসময় কপি পেস্ট করে দিবেন, কারণ কপি পেস্ট করে দিলে ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, হুম, বুঝিনি। ওয়েবটা তো খোলা নেই, ওয়েবটা আমাদের নিতে হবে, ক্লাস ধাপে ধাপে আছে সামনে, আমরা কিভাবে ডোমেন নিব, কিভাবে আমরা ডোমেনে ওয়েবসাইট আপলোড করব, ঠিক আছে। তাহলে আমাদের পেজের কভার রেডি। এবার এটাকে আমরা কি করবো, এখান থেকে ডাউনলোড করে নিই, ফাইল ডাউনলোড, পিএনজি ডাউনলোড করব। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করবো, আমাদের পেজে আপলোড করে দেবো কভার ফটোটা। তাহলে আমাদের লোগো রেডি, আমাদের কভার ফটো রেডি, প্রতিষ্ঠানের নাম রেডি, ট্যাগলাইন রেডি। মোটামুটি আমাদের এখানে কি যেগুলো প্রয়োজন একটা পেজের, এবং ইমেলও রেডি, সবকিছু রেডি। দেন আমাদের কি করতে হবে, এখানে আমাদের নেক্সট, এখানে একটা অ্যাকশন বাটন ছিল। অ্যাকশন বাটনটা কি, আমরা মেসেঞ্জার ছিল না, এখানে হোয়াটসঅ্যাপ রাখতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ, এবং আমাদের নাম্বার 571। এই নাম্বার এখন যাবে একটা ওটিপি, জাস্ট গেট কোড, 5 ডিজিটের একটা ওটিপি। এই ওটিপিটা নিয়ে আমরা এখানে কি করবো, সেন্ড করবো। ওটিপিতে দিয়ে কনফার্ম করে দিলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেল। অ্যান্ড হোয়াটসঅ্যাপ কানেক্ট হওয়ার পরে এই হোয়াটসঅ্যাপ পেজের সাথে অ্যাক্টিভ আছে কিনা এটা বুঝবো কিভাবে, সেটার জন্য আমরা এখানে স্কিপ করি, ইনভাইট ফ্রেন্ড করতে বলতেছে, আমরা একটু ইনভাইট করে দিই। এখানে টোটাল ফ্রেন্ডটা সিলেক্ট করে দিলাম, সেন্ড ইনভাইট। ওকে, ইনভাইট হয়ে গেল। নেক্সট, এটা পেজের নোটিফিকেশন আমার মেইন প্রোফাইলে দরকার নেই, ঝামেলা করে, ডান করে দিলাম। তাহলে আমার প্রফেশনাল পেজ মেক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই যে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ইউজার নেমটা আমাদের কোম্পানির নেমে শর্ট নেমে দিতে হবে। তাহলে বিএমএ সেটিংসে যাই, এখানে দিতে হবে পেজ ডিটেলস। এই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংস, আচ্ছা সেটিংস এখানে নাই, এখানে যাই, এখানে দিই পেজ নেম। আচ্ছা, পেজ অ্যাক্সেসের উপরে আনছে এখন, ঠিক আছে। পেজ নেমের এখানে এখানে নাই, পেজ অ্যাক্সেসের উপরে নিয়ে আসছে। পেজ অ্যাক্সেসে কি, আমরা যে বিভিন্ন যে মানুষকে অ্যাক্সেস দেই না, মডারেটর, এডিটর, যে অ্যাক্সেসগুলো দেই না, সেই অ্যাক্সেসগুলো এখান থেকে দেওয়া যাবে। আর এখান থেকে পেজ নেম, পেজ নেমে ক্লিক করলাম, নেমে গেলো এই যে ইউজার নেম। ইউজার নেমের এখানে আমাদেরকে আমাদের পজিশনের নামটা দিতে হবে। তাহলে কি হবে আমাদের পজিশনের নাম, বিএমএ, bma.com। দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা, নাই, বিএমএ নাই, কিডস বিএম একাডেমি, এটাও নাই। আচ্ছা, বিএম কিডস একাডেমি আছে,
ঠিক আছে, মানে এই নামে আমরা ডোমেনও পাইতে কষ্ট হয়ে যাবে। bma.com আমরা পাবো না, bma.org পাইতে পারি, .net পাইতে পারি, .com টা আর পাবো না, .com কেউ না কেউ নিয়ে নিছে। তাহলে এখানে bm কিডস একাডেমি এটা আমাদের হচ্ছে ইউজার নেম, দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে এখন আমার পেজের এখন একটা কি অস্তিত্ব আছে না, আমার যে বিজনেসটা সেই বিজনেসের একটা অস্তিত্ব আছে। আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, সেই পেজের ইউজার নেম দিলাম, পেজের নাম দিলাম, অ্যাবাউট সেকশনে সবকিছু ইনভলভ করলাম, এবং পাশাপাশি আমাদের যে টোটাল বায়োগুলো আমরা এখানে অ্যাড করলাম। এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ইমেলটা, এই ইমেলের মাধ্যমে ইউটিউব খুলবো, টিকটক খুলবো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া খোলার পরে এখানে দেখেন এডিট ডিটেলসে এসে আমরা এই যে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই সোশ্যাল মিডিয়া লিঙ্কে এসে আমরা টোটাল সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করবো এখানে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের থাকবে এটা, এটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। পরবর্তী কালকে বোধহয় পরশুদিন ক্লাস, তাহলে পরশুদিন ক্লাসে আমরা সবাই এই পেজ, লোগো, কাভার ফটো এবং টোটাল ইমেল থেকে শুরু করে সবকিছু রেডি করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখন